মানুষের কল্যাণ নাকি রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিল, কোনটা মুখ্য ছিল হেফাজত নেতাদের কাছে? গ্রেফতার নেতাদের জিজ্ঞাসাবাদে অনুদানের অর্থ নয়ছয় এবং অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ার দাবি গোয়েন্দা পুলিশের। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় হেফাজতের উদ্দেশ্য বিধেয়, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, বিএনপি দলীয় হুইপ, আছেন সুভাষ সিংহ রায় রাজনৈতিক বিশ্লেষক, এবং অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালাম, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারাও চাইলে এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখেন হেফাজতের উদ্দেশ্য বিধেয়। শুরুতে যেমনটি বলছিলাম যে হেফাজতের উদ্দেশ্য কি ছিল, রাজনৈতিক উদ্দেশ্য নাকি নিজেদের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করা নাকি মানুষের কল্যাণ করা, এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে আমি বিএনপি দলীয় হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা এমপির সঙ্গে যুক্ত হতে চাই। মাননীয় এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনাতে। আমরা বলছি হেফাজতের উদ্দেশ্য বিধেয়, তো আপনারা যারা আমাদের সঙ্গে আছেন কেউ আপনারা হেফাজতের রাজনীতির সঙ্গে যুক্ত নন, তো তারপরেও যেহেতু রাজনীতি পর্যবেক্ষণ করেন, নিজেরাও রাজনীতি করেন, তো রাজনৈতিক কথাবার্তা এবং রাজনৈতিক আলাপের মধ্য থেকে আপনারা নিজেরাও অনেক কিছু বুঝতে পারেন। তো সেই প্রেক্ষাপটে জানতে চাই আপা, এই হেফাজতে ইসলামকে নিয়ে গত কয়েকদিন ধরেই তো বেশ কিছু কথাবার্তা গণমাধ্যমে চলছে, সামাজিক মাধ্যমে চলছে, রাজনীতির আলোচনাতে যেরকম আছে আমাদের বিভিন্ন টেলিভিশনগুলোর টক শোতেও রয়েছে। আজকেও একজন সন্ধ্যা নাগাদ হেফাজতের নেতা গ্রেফতার হয়েছে। তো সবকিছু মিলে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পাওয়ার কথাগুলো গণমাধ্যমে আছে, সেখানে যেটি বলা হচ্ছে যে বিদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ তারা আনতেন, সেগুলো এই মসজিদ নির্মাণের নামে কিংবা ইত্যাদি নামে আনতেন, সেগুলো নিজেদের জন্যই তারা খরচ করতেন। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ওয়াজ মাহফিলে তারা সিন্ডিকেট করে নির্দিষ্ট বক্তাদেরকে নিতে বাধ্য করতেন হেফাজত নেতারা, আয়োজকদেরকে, এবং তারা যে তাদের নিজস্ব বক্তব্য অর্থাৎ ইসলামের গুণগান মহিমা ছড়ানোর চেয়ে নিজেদের বক্তব্য বেশি প্রচার করার চেষ্টা করতেন। তো এগুলো আসলে রাজনীতির মাঠে কি রকম? অর্থাৎ তারা একদিকে বলেন যে তারা অরাজনৈতিক সংগঠন, কিন্তু কার্যকলাপে প্রতিটি কার্যকলাপে বোঝা যায় যে তাদের রাজনৈতিক উচ্চাভিলাষ রয়েছে। তো আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন পুরো বিষয়টি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। রোমেল, আপনি নিশ্চয়ই জানেন রুয়ান্ডার যিনি বর্তমান প্রেসিডেন্ট পল কাগামে, তিনি গত 25 বছর যাবত রুয়ান্ডা শাসন করছেন এবং লাস্ট ইলেকশনে উনি 99% ভোট পেয়েছেন। তো 99% ভোট যে ইলেকশনে পান 25 বছর ক্ষমতায় থাকার পরে, সেই ইলেকশন আসলে কি ধরনের ইলেকশন সেটা খুব স্পষ্ট, খুব ভালোই বোঝা যায়। এবং তিনি সব সময় যে রাজনীতির কার্ডটাকে সামনে নিয়ে আসেন তার পক্ষে খেলবার জন্য, সেটা হচ্ছে যে তিনি যদি ক্ষমতায় না থাকেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে হুটু আর টুটসি বলে যে দুই জাতি গোষ্ঠী আছে, তাদের মধ্যে বিভৎস রকম মারামারি হয়েছিল 94 সালে, এবং তাতে মাত্র 3 মাসে প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ মারা যায়। হ্যাঁ, তো তিনি যেই কার্ডটা সামনে আনেন, যে জুজুর ভয়টা সামনে আনেন, সেটা হচ্ছে যে তিনি যদি না থাকেন তাহলে এই ধরনের জাতিগোষ্ঠীর মধ্যে আবারও সেই সহিংসতা হবে, প্রচুর রক্তপাত হবে, মানুষের প্রাণ হারাবে এবং একটা দেশ অস্থিতিশীলতার দিকে যাবে। রুয়ান্ডার যেই প্রেসিডেন্ট, তার ভার্সন হচ্ছে, তার ক্ষমতায় থাকবার ভার্সন হচ্ছে, ন্যারেটিভ হচ্ছে এটা। বাংলাদেশের সরকারেরও কিন্তু একটা ন্যারেটিভ দরকার, কারণ 2014 থেকে তারা কিন্তু আসলে ভোট নিয়ে বা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় নাই। তো সেই ন্যারেটিভটা তৈরির জন্য তাদের দরকার এমন কোন শক্তিকে দেখানো, যে শক্তিকে দেখলে শুধু যে পশ্চিমা বিশ্ব ভয় পাবে তাই নয়, এমনকি বাংলাদেশে যারা মোটামুটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, যারা মোটামুটি মনে করে যে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, মানুষের মত প্রকাশের অধিকার থাকুক, তারা মনে করে যে আওয়ামী লীগ যতই খারাপ হোক বাবা, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির চেয়ে অ্যাটলিস্ট আওয়ামী লীগ বেটার। তো সুতরাং দেশে এবং বিদেশে তাদের এক ধরনের ন্যারেটিভ তৈরির সুবিধা হয়, তার একটা জুজুর ভয় দেখা যে আপাতত ইলেকশন বা হিউম্যান রাইটস বা ফ্রিডম অফ স্পিচ নিয়ে কথা বলার কোনো দরকার নাই, আপাতত আমরা এদেরকে সামলাই। হেফাজত কিন্তু অরাজনৈতিক সংগঠন হিসেবে 2010 সালে আত্মপ্রকাশ করেছিল, 2009 খুব সম্ভবত, এবং তারপরে তারা শিক্ষানীতি নিয়ে কথা বলে, তারপরে তারা নারী নীতি নিয়ে কথা বলে, এবং 2013 সালে তারা একেবারে ভীষণ ভাবে আত্মপ্রকাশ করে। এবং 2013 সাল থেকে ধারাবাহিক ভাবে আমরা দেখে এসেছি কিভাবে সরকার নতজানু নীতি নিয়ে হেফাজতের সঙ্গে পথ চলেছে। আমি যদি আপনাকে একটু মনে করিয়ে দেই, হেফাজতে ইসলামের যে 13 দফা ছিল, সেই 13 দফার ব্যাপারে কিন্তু সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে বক্তব্য ছিল যে ঠিক আছে, কিছু দফা আমরা এখন মেনে নিয়েছি, কিছু দফা সামনে মেনে নেব। এমনকি মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে, এই কথাও কিন্তু আওয়ামী লীগের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি এক সময়। তারপরে আমরা দেখেছি তাদের প্রেসক্রিপশন অনুযায়ী
পাঠ্যসূচিতে 29টি পরিবর্তন আনতে। আমি আরেকটি কথা একটু মনে করিয়ে দেই, এই 29টি পরিবর্তনের মধ্যে দেখা গেল যে 2টি পরিবর্তন ঠিকঠাক মতো হেফাজতের দাবি অনুযায়ী আনা হয়নি। এর মধ্যে 15 লক্ষ বই ছাপা হয়ে গেছে, সেই বই ফেলে দিয়ে আবার নতুন করে বই ছাপিয়ে সেই 29টা পরিবর্তন বইতে ইনক্লুড করা হয়েছিল। তারপরে আমরা দেখেছি হাইকোর্টের সামনে থেকে দেবী থেমিসের মূর্তি সরানো এবং আরো নানান কিছু। আরেকটু মনে করিয়ে দিই, 2018 সালের ইলেকশনের আগে আগে একটা শোকরানা মাহফিলের আয়োজন করে হেফাজতে ইসলাম, এবং সেই শোকরানা মাহফিলটি যাতে একেবারে নির্বিঘ্নে নিরুপদ্রব ভাবে সম্পন্ন হতে পারে তার ব্যবস্থা বা আয়োজন কিন্তু সরকার করেছিল। সেই সময়ে জেএসসি এবং জেডিসি যে দুটো পরীক্ষা আছে 5 আর 8 এর, সেই দুটো পরীক্ষা পিছিয়ে দেয়া হয় হেফাজতের এই শোকরানা মাহফিল আয়োজন করবার সুবিধার্থে। এবং আল্লামা শফি যতদিন বেঁচে ছিলেন তার প্রথম দিকে তিনি যখন প্রথম 2013 সালে বক্তব্য দেওয়া শুরু করেন, তখন তাকে আওয়ামী লীগ একটা বিশেষ নামে ডাকতো, কিছু বিশেষণ দিয়ে ডাকতো, এবং আওয়ামী লীগের অতি বাকপটু কিছু নেতা আছেন যারা বিভিন্ন সময়ে প্রয়োজনে এবং অপ্রয়োজনে কথা বলেন, নিজের মন্ত্রণালয়ের বাইরে গিয়েও অন্যান্য সকল বিষয়ে তারা কথা বলেন। সেই অতি বাকপটু মন্ত্রীরা এবং বিশেষ করে মহাজোট থেকে যাদেরকে মন্ত্রী করা হয়েছিল তারা আমরা দেখলাম যে বিভিন্ন বিশেষণে আল্লামা শফি হুজুরকে ডাকা শুরু করলেন। পরে যখন আমরা দেখলাম যে একেবারে টপ থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীদের খুব ভালো সম্পর্ক গড়ে উঠলো আল্লামা শফির সঙ্গে, তখন কিন্তু তারা সেই অবস্থা থেকে সম্পূর্ণ ইউটার্ন নিলেন। এবং যতদিন আল্লামা শফি বেঁচে ছিলেন ততদিন পত্রিকায় আছে যে সরকারের 3 জন মন্ত্রী এবং মিনিমাম 5 জন অত্যন্ত ক্ষমতাসীন সাংসদ নিয়মিত হাটহাজারিতে গিয়ে তার দোয়া নিতেন এবং তার অনুসারে এবং তার দোয়া নিয়ে রাজনীতি করতেন। তো সুতরাং হেফাজতের উপরে এক ধরনের কন্ট্রোল কিন্তু সরকারের ছিল। এখন আল্লামা শফি হুজুরের মৃত্যুর পরে যখন জুনায়েদ বাবুনগরী তার দায়িত্ব নেয়, তখন কিন্তু আস্তে আস্তে আওয়ামী লীগ সেই কন্ট্রোলটা হারাতে শুরু করে। এবং প্রথমে আওয়ামী লীগ ভেবেছিল যে পুরো সংগঠনটাকে তারা কন্ট্রোল করবে, এটাকে কন্ট্রোল ভায়োলেন্স বলে, যে যখন ইচ্ছা তারা তাদেরকে মাঠে ছেড়ে দেবে এবং তাদের আওয়ামী লীগের যে রাজনৈতিক উদ্দেশ্য সেটাকে তারা হেফাজতের ঘাড়ে সওয়ার হয়ে সফল করবার চেষ্টা করবে, আবার যখন সুবিধা মতো তাদেরকে তারা টেম্পট করে ফেলবে বা হাতের মুঠোর মধ্যে নিয়ে ফেলতে পারবে। যখন দেখলো যে না, কন্ট্রোল ভায়োলেন্স তো করা যাচ্ছে না, হেফাজতের উপরে তো সেই কন্ট্রোলটা তারা আর রাখতে পারছে না, তখন আমরা দেখলাম যে অদ্ভুত সব কারণে তাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে। এবং মজার কথা হচ্ছে, সমকালের একটা রিপোর্ট এসেছিল যেখানে বলা হচ্ছে যে হেফাজতের 83টা মামলা 2013 সালে হয়েছিল হেফাজতের বিরুদ্ধে, তার মধ্যে 60টা মামলা গত 9 বছর ধরে ঘুমিয়েছিল, মাত্র 23টা মামলা আদালতের দরজা পর্যন্ত গেছে। তাও খুব যে একেবারে ভালো পর্যায়ে গেছে তা না, একেবারে রায়টায় হয়ে গেছে তেমন নয়, জাস্ট আদালতের দরজা পর্যন্ত গেছে 23টা মামলা। আর বাকি 60টা মামলায় চার্জশিটই দেওয়া হয়নি, অর্থাৎ পুলিশ ইনভেস্টিগেশনই কমপ্লিট করতে পারে নাই। কিন্তু সেই সময় থেকে আজকের এই মামুনুল হকের বিরুদ্ধে বলেন, আর হেফাজতের আরেকজন শীর্ষ নেতা, আমি এই মুহূর্তে তার নাম মনে করতে পারছি না, একজন যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতা, তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল রোমেল, কিন্তু পুলিশ তাদেরকে খুঁজে পাচ্ছিল না। এটা কি খুব মজার বিষয় নয় যে দীর্ঘ 9 বছর তারা রাজনীতি করছেন, তারা কেন পুলিশ তাদেরকে খুঁজে পেল না? আমি একটু সুভাষদার কাছ থেকে জেনে আমি আপনার সঙ্গে আবার যুক্ত হচ্ছি। রুমিন ফারহানা এমপি, আপনাকে ধন্যবাদ। সুভাষদা, মিস্টার রুমিন ফারহানা এমপি যেটি বলছেন যে হেফাজতের উপর যখন সরকার মনে করছে তাদের নিয়ন্ত্রণ আর নেই, তখনই হেফাজতের নেতাদেরকে একের পর এক গ্রেফতার করা হচ্ছে। কিন্তু এর আগে 2013 সালে থেকে তাদের বিরুদ্ধে মামলা থাকলেও তারা প্রকাশ্যে ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন কর্মসূচি পালন করেছেন, কিন্তু সরকার তাদেরকে গ্রেফতার করেনি। খান মোহাম্মদ রুবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি। 2 জন বিজ্ঞ আলোচক এখানে উপস্থিত আছেন, তাদেরও সুস্বাস্থ্য কামনা করছি, দর্শকদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনি একেবারেই শুরুতে ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে যখন আপনি উপস্থাপন করেছিলেন আপনার ভূমিকা বক্তব্যটি, সেখানে বলেছিলেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি তো রাজনীতি অনেক বুঝতে পারেন, বিশ্লেষণ করতে পারেন। আসলে ব্যারিস্টার রুমিন ফারহানা যেমন বুঝতে পারেন তেমন বোঝাতেও পারেন। এখন কি বোঝাতে পারেন সেই ব্যাখ্যাটুকু কিছুটা অন্তত আমরা এখন পেলাম। সর্দার বল্লভভাই প্যাটেল খুব নামকরা আইনজীবী ছিলেন। তিনি এক আইনের যখন তিনি
হিয়ারিং করছেন, তখন হঠাৎ করে তিনি শুরু করলেন একজন রাখাল বালকের গল্প দিয়ে, এবং রাখালের দুঃখ কষ্ট যন্ত্রণা প্রায় আধা ঘন্টা যাবত বলে যাচ্ছেন। বিচারপতি তো আসন থেকে বললেন যে আমার এই মামলাতে আসেন। বলে আমার মামলাতে আসতে গেলে অনেক পথ ঘেটে আসতে হয়, সামনে পিছনে অনেক রাখাল বালক থাকে, তাদেরকে নিয়ে কথা বলতে হয়। তা সেই দক্ষতায় বল্লভভাই প্যাটেলের মতন ব্যারিস্টার রুমিন ফারানা হেফাজতে ইসলামের উত্থান, তার জন্ম, তার বিস্তৃতি এবং তার মধ্যে বিভক্তি সমস্তটাই ব্যাখ্যা করেছেন। এবং সেই ব্যাখ্যা করতে যে তার মতো করে রাজনীতির যে ব্যাখ্যা করা প্রয়োজন ছিল, খুব দক্ষতার সাথে তা প্রবেশ করিয়ে দিয়েছেন। এবং তার এই দক্ষতাটা কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং তার এই দক্ষতা আরো বৃদ্ধি পাক, সেটা আমি কামনা করি। আপনি বুঝবেন যে ইশফাক এলাহি চৌধুরী তিনি আজকের সমকালে একটা লেখা লিখেছেন, হেফাজতের ইসলামের ভূত ও ভবিষ্যৎ। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে পলিটিক্যাল ইসলামিজম, পলিটিক্যাল সারা পৃথিবী ব্যাপী পলিটিক্যাল হিন্দুইজম, পলিটিক্যাল খ্রিস্টানিজম, পলিটিক্যাল বৌদ্ধইজম, সমস্ত শাসন ব্যবস্থাকে, সমাজ ব্যবস্থাকে একেবারে চুরমার করে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছে। এটা আমাদের জন্য খুবই ভয়ের সংবাদ, এবং আমরা ভবিষ্যৎ নিয়ে কিন্তু খুবই চিন্তিত। লক্ষ্য করবার বিষয়, জামাত ইসলাম যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এবং জামাত ইসলামের সাথে যেই সংযোগটি, যে সম্পর্কটি জাতীয়তাবাদী দল বিএনপির ছিল, ঠিক একইভাবে না হলেও অন্য আঙ্গিকে কিন্তু হেফাজত ইসলামের সাথে বিএনপির সেই সখ্যতা সন্ধির জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। এই ব্যাখ্যাটুকু ব্যারিস্টার রুমিন ফারানা করেননি, এবং বোধগম্য কারণেই করেননি। আমি খুব স্পষ্ট করে মনে করি বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে 10ই জানুয়ারি বাংলাদেশে এসে তিনি তার সেই ভাষণে সরহদ উদ্যানে বলেছিলেন। সেই আদর্শ রাষ্ট্রের দিকে আমরা কতটুকু যেতে পারছি, আমাদের এর মধ্যে ব্যত্যয় কি কি, প্রতিনিয়তই আমরা কিন্তু আলোচনা করছি। খুব দুঃখজনক ঘটনা, গত 12 বছরে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তার যে কার্যকলাপ এবং তার যে পরিস্থিতি এবং তার সাংগঠনিক যে কর্মকাণ্ড, সে কর্মকাণ্ডটি খুবই বলতে গেলে খুব গোলমেলে একটা ব্যবস্থার মধ্যে চলে। এবং আপনি জানেন যে সাবেক বিরোধী দলের নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীও বটে বেগম খালেদা জিয়া, তিনি যখন যুদ্ধাপরাধীর বিচার চলছে, তারা গ্রেপ্তার হয়েছেন, তখন কিন্তু বলেছিলেন যে ধর্মীয় নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, বলা হচ্ছে যে যারা গ্রেপ্তার হয়েছে তারা কেউ যুদ্ধাপরাধী না, তারা সকলে যুদ্ধবন্দী, সকলেই তারা রাজবন্দী, যুদ্ধবন্দী না রাজবন্দী বলেছিলেন। আপনি দেখেন 1 জুলাই হলি আর্টিজানের সময় বেগম খালেদা জিয়া কিন্তু বলেছিলেন, গভীর রাত্রে বিবৃতি দিয়ে বলেছিলেন যে রক্তাক্ত অভ্যুত্থান ঘটেছে। অর্থাৎ বিএনপি রাজনীতিটা কিন্তু বেশ গোলমেলে। জি দাদা, বিএনপির রাজনীতিটা গোলমেলে, এবং বিএনপির সঙ্গে হেফাজতের এক ধরনের সন্ধির কথা আপনি বলছেন, কিন্তু বিএনপির সঙ্গে হেফাজতের সন্ধি এটি যদি একদিকে রাখি, তাহলে সেই সন্ধির বিষয়টি জেনেও আওয়ামী লীগ গত 8 বছরে 13 সালে মামলার পরে 21 সাল পর্যন্ত কেন কাউকে গ্রেফতার করেনি? তাহলে এই প্রশ্ন যেমন আপনারও, এই প্রশ্ন আমাদের যারা দর্শক এখন এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলেরই, এবং যারা আওয়ামী লীগকে মনে প্রাণে বিশ্বাস করেন, যারা কোন রকমে আওয়ামী লীগের গত 12 বছরের শাসন আমলের সুবিধাভোগী না, তাদের মধ্যে কিন্তু এই প্রশ্ন রেখাপাত করে। আমি স্পষ্ট করে বলবো, কিন্তু উত্তর কোথায় মিলবে দাদা? এই প্রশ্নের উত্তর কোথায় মিলবে? এই উত্তর মিলতে গেলে আওয়ামী লীগ তার রাজনৈতিক যে আদর্শ নিয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছিল, সেই আদর্শের ধারাবাহিকতার রাজনীতিতে তার প্রশ্নের জবাব দিতে হবে এবং তার কার্যকলাপ দিয়ে প্রমাণ করতে হবে। আজকে যখন সুনামগঞ্জে ওই যে গ্রামের ভিতরে যে হামলাটি হয়েছিল, আপনার মনে আছে 17ই মার্চে যে হামলা হয়েছিল, হামলাটার কারণ ছিল কি? এই যে তিনি গ্রেপ্তার হয়েছেন, যাকে নিয়ে সমস্ত আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সেই ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে যে স্ট্যাটাস দেওয়া হয়েছিল এবং তার সমালোচনা করা হয়েছিল, তার সমালোচনার প্রেক্ষিতে যেভাবে আক্রান্ত হয়েছিল, সেখানে দেখলাম যে প্রশাসন নির্বিকার থাকলো। কোন কোন ক্ষেত্রে যখন ভয়ঙ্কর রকম অত্যাচার নির্যাতন নেমে আসলো, তখন তার অনেক পরে যে প্রশাসন কিন্তু নড়ে চড়ে বসলো। এই প্রশ্নের জবাব কিন্তু আওয়ামী লীগের যারা একেবারে তৃণমূল পর্যায়ের নেতা কর্মী কিংবা আওয়ামী লীগের সুবিধাভোগী না এবং যারা সমর্থক আছেন, তাদের কাছে বড় প্রশ্ন
অতএব সেই জায়গায় আওয়ামী লীগকে পরিষ্কার করতে হবে। জি। এখন চ্যালেঞ্জ কিন্তু আওয়ামী লীগের সামনে এসেছে। জি দাদা, এই ধন্যবাদ আপনাকে। চ্যালেঞ্জের আমি আপনার সঙ্গে এই প্রসঙ্গটা নিয়ে আবার যুক্ত হব। আওয়ামী লীগকে কিন্তু রাখতে হবে। জি দাদা, অনেক ধন্যবাদ। আমি একটু অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালামের সঙ্গে যুক্ত হতে চাই। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। স্যার, আমি কিছু উদ্ধৃতি আপনাকে একটু পড়ে শোনাতে চাই, যেটি হচ্ছে যে হেফাজতের সঙ্গে যুক্ত বিভিন্ন নেতা যারা হচ্ছে ওয়াজ মাহফিলে যে বক্তব্যগুলো রাখেন সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ইউটিউবে এখনো রয়েছে। সেটি হচ্ছে যে হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি তিনি বলছেন, ওয়াজ করতে যে তিনি বলছেন, আমেরিকা চুক্তিকে তালেবানে ইসলামের বিজয় এবং এ প্রজন্মকে তা মনে রাখার আহ্বান। আরেক হেফাজত নেতা খোরশেদ আলম কাসেমি তিনি বলছেন যে নামাজ রোজার পরিবর্তে জিহাদের মাধ্যমে দ্রুত জান্নাত লাভ করা যাবে। হেফাজতের যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ুবী তিনি বলছেন যে ধর্মীয় উপদেশের পরিবর্তে হেফাজতে আমির বাবুনগরী কোরআনের জীবন্ত পাতা। হেফাজত নেতা মামুনুল হকের সমালোচনাকারীদের চোখ উপড়ে ফেলা হবে। হেফাজতের আরেকজন নেতা জুনায়েদ আল হাবিব তিনি বলছেন যে হেফাজতের ইসলামের নেতৃত্বে ভারত আক্রমণ সহ নানা উত্তেজনাকর বক্তব্য তিনি দিয়েছেন। তো এই বক্তব্যগুলো ইসলাম কতটুকু সমর্থন করে, ইসলামের আওতার মধ্যে কতটুকু পড়ে, একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এই বক্তব্যগুলো যে ইসলাম সমর্থন করে না সেজন্য হয়তো কোরআনেরও পাতা উল্টাতে হয় না, হাদিসও দেখতে হয় না, এটা কমন সেন্স সাক্ষ্য দেয়। এবং আপনি যে উপস্থাপন করেছেন, এবং আমি তো কোরআন হাদিসের একজন শিক্ষার্থী, কোরআন হাদিস পড়াশোনা করেছি, আমাকেই যে বলতে হবে তা না, কমন সেন্স যার রয়েছে এমন ব্যক্তি, এমনকি আমি বলতে পারি যে অতটা ভালো করে কোরআন হাদিস পড়েনি, তিনিও বলবেন যে এই কোন বক্তব্যটাই ইসলামের সঙ্গে যায় না। এগুলো একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হলো এই যে ইসলামকে হেফাজতে ইসলাম যদি উপস্থাপন করে এভাবে, এটা দুটো ব্যাখ্যা। একটা হলো যারা ইসলাম নিয়ে রাজনীতি করে বা ইসলামী রাজনীতি করে এমন দাবি করে যদি কোনো রাজনৈতিক দল মাঠে থাকে এবং রাষ্ট্রের স্বীকৃত রাজনৈতিক দল, তখন তাদের কথা কিছুটা ইসলাম থেকে বিচ্যুত হলেও, মানে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় দেশে রাষ্ট্রে বৈধ, ইসলামে অতটা বৈধ নয়, তারপরও নিবন্ধিত রাজনৈতিক দল তখন যদি কিছুটা বিচ্যুত হয়ে বলে, এটি কিন্তু স্বীকার করা যায়। কিন্তু হেফাজতে ইসলাম তারা দাবি করে আসছেন রাজনৈতিক দল নয়, এবং ইসলাম সংরক্ষণের স্বার্থে, ঈমান সংরক্ষণের স্বার্থে এবং ইসলাম বিরোধী, ঈমান বিরোধী বিষয়গুলো যাতে সমাজে, দেশে, রাষ্ট্রে না হয়, এটা তারা চেষ্টা করে যাচ্ছেন। এক্ষেত্রে সরকারের সঙ্গে লবিং করতে, মানে তাদের ভাষায় জনগণকে উৎসাহিত করেছে। আমি লবিং শব্দটা ইচ্ছা করেই ব্যবহার করছি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এটা মুখের একটা ধারা। বাস্তবে দেখা যাচ্ছে তারা রাজনৈতিক দলের মতোই আন্দোলন করছে, কর্মসূচি দিচ্ছে এবং রাজনৈতিক দলের মতোই রাজনৈতিক ভাবধারায় কথাগুলো উপস্থাপন করছে। আমি মনে করি এই যে 3-4টি উপমা দিয়েছেন, এটি রাজনৈতিক বক্তব্য এবং ইসলামকে রাজনৈতিককরণের মধ্য দিয়ে নিজেদের গোষ্ঠীগত স্বার্থ হাসিল ছাড়া আর কিছুই নয়। এবং আরেকটি কথা বলা দরকার, ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থাও আমি মনে করি যারা ইসলামের নামে রাজনীতি করেন সেখানে কোরআন সুন্নাত থেকে শেখার আছে, জানার আছে। সেটা হলো এই যে তাদের তো মূল উদ্দেশ্য হলো যে ইসলামকে 3.5 মানুষের মধ্যে, নিজের মধ্যে পরিপালন করা, এবং এরকম যখন মানুষ তৈরি হয়ে যাবে সমাজে, তখন ওই মানুষগুলোই তারা যে ধর্ম, যে আদর্শ লালন পালন করে, সেই আদর্শের মতো সমাজটা প্রতিষ্ঠিত হইবে। কিন্তু একটি সমাজে চাপিয়ে অন্য মুসলিমকে বা অন্য লোককে বা অন্য সমাজকে নিজের ধর্ম আদর্শ চাপিয়ে দিবে, এটা মনে হয় ইসলামের আদর্শ না। আরেকটি ব্যাপার হলো হেফাজত ইসলামের যে আন্দোলনগুলো আমরা দেখেছি, এখানে ব্যারিস্টার রুমিন ফারহানা আছে, বাংলাদেশের আইন, সংবিধান, নিয়মের বিষয় তিনি তো ভালো করেই জানেন, আইনগত দিকটা আপনারা সবাই জানেন। কিন্তু ইসলাম সম্পর্কে আমার একটু কথা আছে, সেটা হলো এই, যেমন একটু উদাহরণই দেই, হরতাল এটি রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার এবং রাষ্ট্রীয় অধিকার, এক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একজন হেফাজতে ইসলামের মতো একজন মুসলিম যিনি কোরআন সুন্নাহ অনুসরণ করেন, তিনি হরতাল করবেন কিনা, তখন কিন্তু ইসলাম হিসাবে কোরআন সুন্নাহ দেখা দরকার। কি দেখবেন? তিনি দেখবেন হরতালের মধ্যে অনেক ভালো দিক আছে, কিন্তু অনেকগুলো খারাপ দিক আছে। যে সরকারের বিরুদ্ধে হরতাল করা হয়,
কিন্তু অনেক নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ কষ্ট পায়। ইসলাম কোনোভাবেই এক পক্ষকে কষ্ট দেওয়ার জন্য আর এক পক্ষকে কষ্ট দেয়া বা নিরীহ মানুষকে বাধা সৃষ্টি করা এটা বৈধ নয়। এখন এখানে কথাটা আমি নিতে ইচ্ছা করেই বলেছি, হেফাজতে ইসলাম যদি ইসলামের সংরক্ষণ করে, তখন যদি হরতাল ডাকে, আমার এখানে যারা আছেন, যারা দেশের রাষ্ট্র সংবিধান জানেন, সবাই বলবেন যে কেন আপনি হরতালের বিরুদ্ধে কেন বলতেন, হরতাল তো তার রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার। আমার কোনো আপত্তি নেই, অবশ্যই অধিকার। কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে যাদের কাছে মুখ্য হলো এই রাষ্ট্রীয় ব্যবস্থার চেয়ে কোরআন সুন্নাহকে মানা, তাদের দৃষ্টিতে তো এই হরতাল করা বা অন্য 5টা রাজনৈতিক দলের মতো ওরকম নেতিবাচক আন্দোলন করা, আমি নেতিবাচক শব্দটাই বলেছি, যেটি কোরআন সুন্নাহর দৃষ্টিতে ভিন্নভাবে পরিমাপ করার সুযোগ আছে, সেটি এই কিন্তু বৈধ প্রসঙ্গটা নয়। নিয়ে আমি স্যার আপনি আপনার সঙ্গে আবার যুক্ত হব। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে একজন দর্শক ফোনে আছেন, আমি ফোনটা নিয়ে আবার আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ির বালিয়াকান্দি থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি, আমি ঢাকা ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে প্রশ্ন করতে চাই, যদি হেফাজতের মামলাগুলি পরিচালনা করার জন্য ওনার দায়িত্ব দেওয়া হয়, উনি কি মামলার পক্ষে লড়বেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ। বেশ, রুমিন ফারহানা দর্শক একটি প্রশ্ন করেছেন, নিশ্চয়ই উত্তর দেবেন। তার আগে একটি প্রশ্ন করতে চাই আপনাকে আমি, যেটি হচ্ছে এর আগে আপনি যেটি বলছিলেন যে হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের কিংবা সরকারের এক ধরনের সন্ধি বা এক ধরনের সখ্যতা, কিন্তু এটি যদি হয় 2014 নির্বাচনের কিংবা 18 নির্বাচনের পরের বিষয়, কিন্তু এর আগের যে বিষয়টি 2010-এ প্রতিষ্ঠার পর 13-তে যখন তারা শাপলা চত্বরে অবস্থান নিলেন, এবং এর আগে 5ই মে 13, এর আগে 6ই এপ্রিল ঢাকায় তাদের আরেকটি সমাবেশ ছিল, তো সেসব জায়গাতে তখন বিএনপির কিন্তু সমর্থন আমরা দেখেছিলাম। তাহলে ব্যাপারটি কি এরকম যে আপনারা দুটি প্রধান দলই হেফাজত ইসলামকে কাছে টানার চেষ্টা করেছেন? আমি আপনার প্রশ্নের উত্তরে আসার আগে দাদা সুভাষ সিংহ রায়কে একটু ধন্যবাদ জানাই। উনি অতি এক্সপেন্সিভ এয়ার টাইমের ঠিক 2 মিনিট 50 সেকেন্ড উনি আমার প্রশংসা দিয়ে কথা বলেছেন। আমার ভালো লেগেছে শুনতে। আমার যতই ভালো লাগুক, মোদ্দা বিষয়টা হচ্ছে যখন আপনার যুক্তির বিরুদ্ধে পাল্টা যুক্তি না থাকে, তখন আমরা নানান রকম ফ্যালাসিতে চলে যাই, আমরা নানান রকম কথায় সময়টা পার করার চেষ্টা করি। বাট যাই হোক, উনি আমার প্রশংসার সময় ব্যয় করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি একটা জায়গায় বিভৎস রকম মিসকোট করেছেন। মিসকোট বিষয়টা আমি ভদ্রতা করে বললাম, আওয়ামী লীগ তার সুবিধা মতো কথাবার্তা যে পরিবর্তন করে, আচার আচরণ যে পরিবর্তন করে, তার একটা জ্বলন্ত উদাহরণ আজকের টক শোতে আমি দেখলাম। উনি বলেছেন দাদা তো আওয়ামী লীগ করেন না, দাদা তো রাজনৈতিক বিশ্লেষক। উনি কি করেন আর কি করেন না এটা তো জনগণ জানে, আপনার দর্শকরাও জানে। যাই হোক, তো উনি বলেছেন যে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রক্তাক্ত অভ্যুত্থানের কথা বলেছেন হোলি আর্টিজানের ঘটনায়। উনি যেটা বলেছেন আমি কোট আনকোট করছি বিডি নিউজ 24 থেকে, কারণ এটাও তখন 71, ঠিক ওনার মতন ঠিক এইটুকু অংশ ধরে আমাকে প্রশ্ন করেছিল ওই সময়, মানে আজ থেকে প্রায় 5-6 বছর আগে 71 টেলিভিশন। সুতরাং আমার খুব ভালো মনে আছে যে আওয়ামী লীগের পক্ষে যারা শয়তানি করতে চায় তারা ঠিক কি ভাষায় কথা বলে। তো এই রক্তাক্ত অভ্যুত্থানের ব্যাপারে তিনি বলেছিলেন গত রাতে গুলশানে দুষ্কৃতিকারীদের, কোট আনকোট, দুষ্কৃতিকারীদের নির্মম রক্তাক্ত অভ্যুত্থান দেশে বিরাজমান দুঃশাসনের বহিঃপ্রকাশ। ভুল বলেছিলেন। উনি আরো বলেছিলেন গণমাধ্যম ও সংবাদ কর্মীদের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ নানা নিপীড়নমূলক ব্যবস্থা জারি রেখে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে অপপ্রচার চালাতে গিয়ে দেশে অমানবিক সভ্যতা বিধ্বংসী শক্তির উত্থান ঘটেছে। তিনি হোলি আর্টিজানকে শুধু যে দুষ্কৃতিকারী বা নির্মম বলেছেন তা না, তিনি তাদেরকে একই সঙ্গে বলেছেন সভ্যতা বিধ্বংসী শক্তির উত্থান। তিনি বলেছিলেন দেশে বিদ্যমান বহুমাত্রিক স্বৈরতান্ত্রিকতার কারণে আনাচে কানাচে উগ্রবাদ বাসা বেঁধেছে। দেখেন কি সুন্দর এই কথাটাকে একেবারে 360 ডিগ্রি 180 ডিগ্রি ঘুরিয়ে অন্য কথায় রূপান্তরিত হলো। এর নামই হচ্ছে আওয়ামী লীগ। আল্লামা শফি 2014 সালে নিজে বলেছেন, তিনি নিজে বলেছেন কোট আনকোট হাটহাজারীতে, আমি যদি তাকে কোট আনকোট করে বলি প্রথম আলোর বরাতে, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন কিংবা আওয়ামী লীগের কোন সংগঠন বলেন, সবাই আমাদের বন্ধু, এদের সঙ্গে কোনো আদাবত ব্র্যাকেটের শত্রুতা নাই। কেউ যদি বলে হাসিনা সরকার ছাত্রলীগ আমাদের দুশমন, এটা বোঝাটা ভুল হবে। আরে কেউ তো হেফাজতকে আওয়ামী লীগের দুশমন বলে নাই। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত হেফাজতের উপরে পূর্ণ কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছে ততদিন হেফাজত আওয়ামী লীগের পরম বন্ধু ছিল। কিন্তু দেখেন যখন আওয়ামী লীগ তার কন্ট্রোলটা লুজ করলো, ঠিক একই ভাবে আপনি যদি
ইয়েতে ইরাকে তালেবানদের উত্থানের কথাটা, আফগানিস্তানে তালেবানদের উত্থানের কথাটা চিন্তা করেন, আমেরিকা কিন্তু ভেবেছিল যে তালেবানকে তারা পালতে পারবে, পুষতে পারবে, তাদের নিয়ন্ত্রণে রাখতে পারবে, কিন্তু একটা সময় দেখা গেল না, তাদেরকে নিয়ন্ত্রণে রাখা তাহলে কি আপা আপনি এটি আওয়ামী লীগের সঙ্গে কথাটা এর আগেও বলেছেন, কিন্তু বিএনপির সঙ্গে হেফাজতে ইসলামের কোনো সখ্য, কোনো বন্ধুত্ব, কোনো কর্তৃত্ব, কোনো নিয়ন্ত্রণ, কোনো কিছুই ছিল না কখনোই? কোনো কালেই ছিল না, একেবারেই স্পষ্ট। আমি তো আপনাকে মানে বছর ধরে ধরে 2013, 2014, 2015, 2017, 2018 একেবারে সবগুলো একটা একটা করে বললাম। তাদের ডিগ্রিকে সর্বোচ্চ স্বীকৃতি দেওয়া থেকে, পাঠ্যপুস্তক পরিবর্তন থেকে, তাদের এগুলো সব হচ্ছে আপা 13 সালের পরের কথা, আমি বলছি 13 সাল পর্যন্ত। 13 সালের পরে তাদের উত্থানিত হলো ভাই 10-এ। তো তারপরে তো তারা নড়াচড়া শুরু করতে করতে আওয়ামী লীগ তাদেরকে পকেটের মধ্যে ভরলো। এবং 2018 সালে আরেকটি রিপোর্ট এসছে প্রথম আলোতে, যেটা বলছে যে বাংলাদেশের 90% ইসলামিক দল আছে আওয়ামী লীগের সঙ্গে। আওয়ামী লীগ, এই যে আমি বললাম না যে কথা পরিবর্তন করে এবং নিজের সুবিধা মতো তাদের আচরণ বদলায়, এটা একেবারেই আওয়ামী লীগের মজ্জাগত। 90% ইসলামিক দল, যার মধ্যে নিবন্ধিত ইসলামিক দল তো আছে মাত্র 8টা, এর মধ্যে 2টো নিবন্ধিত দল আছে বিএনপির সঙ্গে, আর বাকি 6টা নিবন্ধিত ইসলামিক দল আছে আওয়ামী লীগের সঙ্গে। এবং এখন তো ভাই গাছের পাতা আওয়ামী লীগ করে। 2018 সালে ছিল 90% ইসলামিক দল, এখন ইসলামিক অন ইসলামিক মিলিয়ে, সুশীল সমাজ মিলিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি মুখে মুখে 99% আওয়ামী লীগ হয়ে গেছে। ধন্যবাদ আপা, আপনাকে আপনার সঙ্গে আবার যুক্ত করার চেষ্টা করব। সুভাষদাকে শুনে তারপর আপনার সঙ্গে আসছি আমি। একটা কথা মনে করিয়ে দেই রোমেল, একটা কথা একটু না বললেই না। আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়াতে হেফাজতের কোট আনকোট তারা তাণ্ডব শব্দটা ইউজ করেছে সরকার, হ্যাঁ, এবং গণমাধ্যমে সে অনুযায়ী রিপোর্ট করেছে। সেখানে যত মামলা হয়েছে তাতে হাজারে হাজারে অজ্ঞাতনামা আসামি, হেফাজতের গ্রেফতার হয়েছে মাত্র 8 থেকে 10 জন, আর আমার বিএনপির নেতা কর্মী গ্রেফতার হয়েছে 356 জন। এবং মানে ইটস অনগোয়িং, চলছে, এই গ্রেফতার প্রক্রিয়া চলছে। বুঝতে পেরেছি আপা, আমি এই প্রসঙ্গে আপনার সঙ্গে আমি যুক্ত হব। আমি একটু সুভাষদাকে শুনে তারপরে আসছি। সুভাষদা, এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা যে বিষয়গুলো বলছিলেন যে তাদের নেত্রীকে আপনি মিসকোট করেছেন, এবং বিএনপি নয় আওয়ামী লীগই বরং এদেরকে বেশি প্রশ্রয় দেয়, অর্থাৎ হেফাজত সহ অন্য ইসলামিক নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে। না, ব্যারিস্টার রুমিন ফারহানা তো আমি তো প্রায় তাকে বলি তো পাণ্ডিত্যের তেজস্ক্রিয়া, এই তেজস্ক্রিয়ার তো অনেক কিছু সারখার হয়ে যায়। আমি খুব স্পষ্ট করে বলি, রক্তাক্ত অভ্যুত্থান শব্দটি যখন ছিল না, সেটা কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা তার এই যে পঠিত যে বক্তব্যটি বিডি নিউজ থেকে পাঠ করলেন, সেখানেও কিন্তু বাদ দিতে পারেননি। তা রক্তাক্ত অভ্যুত্থান শব্দের অর্থ কি? আমি যদিও বিজ্ঞানের ছাত্র, কিন্তু একেবারে জ্ঞান হওয়ার পর থেকে লেখালেখি করে বাংলা সাহিত্যের চর্চা করি। তা স্বাভাবিক কারণে রক্তাক্ত অভ্যুত্থান শব্দটি কি, এর পরবর্তীতে সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি রিজভী ভাই, তিনি কিন্তু এই ব্যাখ্যা দিতে যে কিন্তু তালগোল পাকিয়ে ফেলেছিলেন। এটা কিন্তু বাস্তবতা, আপনি ওরা পুরোনো ফুটেজটা বের করুন। আর যেই শাপলা চত্বরের যে সমাবেশের কথা বলছেন, সেই সমাবেশে যারা হেফাজতে ইসলামের মঞ্চে যে বক্তৃতা রেখেছিলেন, তারা মহাজোটের মধ্যেও এখনো কিন্তু আছেন। একটি দল নেতারা গেছিলেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন এদের পক্ষে ঢাকাবাসী নেমে আসুন, এবং সারা ঢাকা শহরে এই তাণ্ডব শব্দ আবার ব্যবহার করলে ব্যারিস্টার রুমিন ফারহানা আবার রেগে মেগে যেতে পারে। আমি যেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল, ইলেকট্রিক করার থেকে শুরু করে এমন কিছু নাই তারা কিন্তু আগের থেকে প্রস্তুতি নিয়ে আসেনি। কমিউনিস্ট পার্টি অফিস যারা জ্বালিয়ে দিয়েছিল, এবং এমনকি বাইতুল মোকাররমে যেখানে ধর্মীয় গ্রন্থাদি ছিল, আমি নাম উল্লেখ করছি না বোধগম্য কারণেই, সেগুলো তো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছিল। এবং আপনি যে দফাগুলো কথা বলছেন, আপনি জানেন যে এই প্রয়াত অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, প্রয়াত মনিরুজ্জামান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন সাবেক উপাচার্য, তাদের সহ এবং ধর্মীয় নেতাদের, আলেম ওলামা সকলকে নিয়ে এই কিন্তু তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তিনি কিন্তু এই শিক্ষানীতি প্রণয়ন করেছিলেন। এবং সেখানে আপনি যদি বলবার চেষ্টা করেন যে হেফাজতে ইসলামের সাথে বিএনপি দলের কোনো সম্পর্ক নাই, যারা রুমিন ফারহানার বক্তৃতা পছন্দ করেন কিংবা বিএনপির রাজনীতির ঘেঁষা মানুষ, তারাও বলবেন যে কথাটি সঠিক নয়।
হেফাজতে ইসলামের সাথে যে সমস্ত রাজনৈতিক দল ওখানে যুক্ত ছিল কিংবা এখনো যুক্ত আছে, তারা কিন্তু এই 20 দলীয় ঐক্যজোটের সাথে কিন্তু যুক্ত আছে। অত স্বাভাবিক কারণে কিন্তু বলে রাখা যায়। এটা মজার মিথস্ক্রিয়া। তো এই যে খন্দকার মাহবুব হোসেন, তিনি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, আবার যুদ্ধ অপরাধীদের পক্ষের কিন্তু তিনি আইনজীবী। অতএব এরকম বিষয় কিন্তু আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে। অতএব আমি ওই বিএনপি নিয়ে আলোচনা আর করছি না। আমি যে কথাটি খুব স্পষ্ট করে বলতে চাই যে এই যে সুনামগঞ্জের সাল্লায় নোয়াগা গ্রাম যে হামলাটি হলো, সেই হামলার পরবর্তীতে বিএনপির যে বক্তব্যগুলো, প্রতিটা বক্তব্য খেয়াল করে দেখুন। এবং 26শে মার্চে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন না করে তারা যে ভূমি অফিসে আক্রমণ করলো, তারা যে থানায় আক্রমণ করলো, রেল স্টেশন আক্রমণ করলো, এর বিরুদ্ধে বিএনপির 2 জন সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার আছেন। একজন ব্যারিস্টার রুমিন ফারানা আর একজন সাবেক উপমন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী আছেন। কই, তারা তো এই ধ্বংসাত্মক প্রক্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মানুষকে তো আহ্বান জানান নাই। তাহলে দাদা এখানে একটি প্রশ্ন আসে, ব্রাহ্মণবাড়িয়ার অন্য যারা এমপি আছেন, একজন এমপি ছাড়া আওয়ামী লীগের অন্য এমপিরাও কিন্তু এই ব্যাপারে কোনো বক্তব্য দেননি। একজন এমপি শুধু দিয়েছেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত। আমার কথা মনে হয় আপনার কাছে পরিষ্কার হয়নি, আবারও পরিষ্কার করছি। জি, আওয়ামী লীগ তার নিজের কাছে নিজের প্রশ্ন করা উচিত। জি জি, যে আওয়ামী লীগ তার রাজনৈতিক যে পথ পরিক্রমায় জন্মসূত্রে যে পাওয়া যায় সংগ্রামী চেতনা, সেই চেতনার সামগ্রিকভাবে সমগ্র দেশের দলটাকে রাখতে পারছে কিনা। জি দাদা এই ধন্যবাদ যে- আপনাকে। আমি আপনার সঙ্গে আবার যুক্ত হবো, একটু স্যারকে আমি শুনে আসতে চাই। দাদা তাণ্ডবের ধন্যবাদ। কথা আমরা শুনি, তার সাথে এদের সংযোগের নানান রকম মাত্রা যুক্ত হয়েছে কিনা। জি অনেক ধন্যবাদ দাদা, আমি আপনার সঙ্গে আবার যুক্ত হবো। ডক্টর আহমদ আবুল কালাম, আমি এর আগে আপনি যে জায়গাটিতে শেষ করেছিলেন সেটি হচ্ছে যে ইসলাম এই হরতাল কিংবা এই ধরনের কর্মসূচি সমর্থন করে না। তো এই জায়গাতে আমার কাছে আপনার ছোট্ট করে জানতে চাই, এইরকম ক্ষেত্রে যদি কেউ যৌক্তিক কোনো বিষয় প্রতিবাদ করতে চান, সেটি আমি এই স্পেসিফিক এই ঘটনাটার কথাই বলছি না, অর্থাৎ যে ঘটনার প্রতিবাদে বা হরতাল ছিল সেটির জন্য না, এমনিতে আমি জানতে চাচ্ছি, যদি কোনো মানুষ মনে করেন যে আমি যে কোনো বিষয়ে প্রতিবাদ করবো এবং সেটা যদি যৌক্তিক হয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে প্রতিবাদটা করবে? এই ক্ষেত্রে ইসলামের বিধান কি স্যার? ইসলামের যেটা বিধান সেটি হলো যৌক্তিক, যেটা সেটি রাষ্ট্র এবং সরকারের কাছে মুখ থেকে বলবেন এবং বারবার বলবেন। দেখা যাবে বলার পরে সেটা শুনবে না, না শুনলে আমি একটি সহিহ হাদিসের উদ্ধৃতি দিতে পারি। সেটা হলো এই হাদিসের বাংলা অর্থটা হলো এই যে তোমাদের যেটা কর্তব্য সেটি তোমরা আদায় করো, আর আল্লাহর কাছে তোমরা দোয়া করো রাষ্ট্র বা সরকার যেন তাদের কর্তব্য আদায় করে। অর্থাৎ একই রাষ্ট্রের মধ্যে জনগণ থাকলে অনেক সময় রাষ্ট্রের তো ক্ষমতা হাত লম্বা এবং রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত, সেক্ষেত্রে মানে এমন কোন কর্মসূচি গ্রহণ করা যাবে না। আমি রাষ্ট্রের বিরুদ্ধে একটা সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন করলাম, কিন্তু সেখানে নিরীহ মানুষ, তার যে গাড়ি আটকালা, কি অপরাধ করেছে, অর্থাৎ সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে কোনো কিছু করা যাবে না, এটি বলতে চাচ্ছেন স্যার? ভোগান্তিতে ফেলে ইসলামের দৃষ্টিতে কোনো কর্মসূচি গ্রহণ করা বৈধ নয়। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন স্যার আমার আপনার কাছে জানতে চাওয়া, আরেকটি বিষয় স্যার, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক গ্রেফতারের পর বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়গুলো আসছে যে তার চুক্তি ভিত্তিক বিয়ে এবং কেউ কেউ বলছেন যে মুতা বিয়ে, সেটি হচ্ছে হেফাজতের নেতারাই বলেছিলেন। তো এই ক্ষেত্রে ইসলামের বিধান কি? আমি একটু বলতে চাই, যদি আমার ভুল হয় আপনি শুধরে দেবেন। আমার জানা মতে বিদায় হজের এই কন্ট্রাক্ট ম্যারেজের একটি বিষয় ছিল, সেটি হচ্ছে যখন যুদ্ধ করতে যাবেন, ইসলামের যারা অনুসারী ছিলেন, সাহাবীরা ছিলেন, দীর্ঘ সময় থাকবেন, তখন কন্ট্রাক্ট ম্যারেজের একটি বিধান ছিল। তো বিদায় হজের ভাষণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কন্ট্রাক্ট ম্যারেজের বিধানটি বাতিল করে দিয়ে গিয়েছিলেন। তো এরপরে এই চুক্তিভিত্তিক বিয়ে কিংবা কন্ট্রাক্ট ম্যারেজ কিংবা হচ্ছে মুতাবে, এটি ইসলাম কিভাবে দেখে? ধন্যবাদ আপনাকে। কন্ট্রাক্ট ম্যারেজের যে ব্যাপারটা আছে, মানে চুক্তি ভিত্তিক বিয়ে, এটা ঠিক যে সমাজে বিয়ে ছিল না তার চেয়ে কিছুটা উন্নত ছিল চুক্তি ভিত্তিক বিয়ে, যাকে বলা হয় মোতা বিয়ে। এবং মোতা বিয়েটা যদি বলি, আমরা মামুনুল হক সাহেবের ক্ষেত্রে যেটা পত্রিকায় বা ডিসি হারুন সাহেব যেভাবে বিবৃত করেছেন বা পত্রিকায় এসেছে, সেখানে কিন্তু এটা কন্ট্রাক্ট ম্যারেজ বা মোতা বিয়াও নয়। কেন নয়? মোতা বিয়ের ক্ষেত্রে প্রধান 3টা শর্ত মামুনুল হক পালন করেন নাই বলে আমরা পত্রিকার সূত্রে দেখেছি। কন্ট্রাক্ট ম্যারেজ যেটা, সেটা কিন্তু বিবাহের মতো বিবাহ হতে হবে। দ্বিতীয় চুক্তি হলো যে সেখানে সুনির্ধারিত দেনমোহর থাকবে। তৃতীয় হলো সুনির্দিষ্ট সময় উল্লেখ থাকবে যে 3 বছরের জন্য চুক্তি করা হলো বিবাহের,
3 বছর পরে আপনার চুক্তি বাতিল হবে। আমরা পত্রিকাতে যে রিপোর্ট দেখছি এই 3টে চুক্তির কোনোটাই আদায় হয় নাই। অর্থাৎ কন্ট্রাক্ট ম্যারেজ যদি আমরা বলি বা মোতাবিয়া যদি বলি, মামুনুল হক সম্পর্কে পত্রিকায় যে রিপোর্ট কিন্তু স্যার এটি তো আপনি বলছেন যে যদি করে তাহলে এই রকম বিধানের মধ্য থেকে করতে হবে, কিন্তু আমি বলছি যে আজকের বাস্তবতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভাষণে বলে গেলেন যে কন্ট্রাক্ট ম্যারেজ আর নেই, এটির কোনো প্রয়োজনীয়তা নেই, তাহলে তখন এটাকে কিভাবে আমরা জারি রাখতে পারি কিনা? না, সেটা তো জানি একটা সুযোগই নাই। এটা তো আপনি ভালো ধন্যবাদ বলেছেন। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ স্যার। আমি বেশ রবিন ফারহানার সঙ্গে যুক্ত হতে চাই, তার আগে একজন দর্শকের ফোন নেব। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, তাহলে তো আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। যে আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, আমার নাম হচ্ছে কবির। আমি ম্যাডামকে একটা আমার কোয়েশ্চেন ছিল ম্যাডাম। জি জি শুনছেন, সেটা বলুন। হচ্ছে যে ম্যাডাম তো বলছেন যে হেফাজত ইসলাম হচ্ছে যে আওয়ামী লীগের একটা সংগঠন, আওয়ামী লীগকে সাপোর্ট করে আসছে ওরা। তো যখন ব্রাহ্মণবাড়িতে এই ঘটনা ঘটলো, যখন আওয়ামী লীগ অ্যারেস্ট করা শুরু করলো, তখন দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর টিভিতে এসে বললো সব আলেম সমাজকে আওয়ামী লীগ অ্যারেস্ট করছে। যদি হেফাজত যদি আওয়ামী লীগেরই সংগঠন হয়, আওয়ামী লীগ যদি ওদেরকে অ্যারেস্ট করে, তাহলে ওনাদের কি সমস্যা? জি ধন্যবাদ আপনাকে। বেশ রবিন ফারহান এমপি, শুনেছেন দর্শকের প্রশ্নটি? জি, আমার খুব ভালো লাগে। সময় টিভিতে আমি যখন যুক্ত থাকি সব দর্শকের প্রশ্ন আমার কাছে থাকে। ইটস আ গুড সাইন, ভালো লাগে আমার। উনি যে প্রশ্নটি করেছেন তার উত্তরে আমি খুব স্পষ্টভাবে বলবো, আপনার মতের সঙ্গে আমার মত 100% আলাদা হতে পারে। আপনি যাতে আপনার মতকে প্রকাশ করতে পারেন সেজন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে লড়বো। এটাই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার বেসিক লাইন, এবং বিএনপি এটাতেই বিশ্বাস করে। তো বিএনপি তো আর আওয়ামী লীগ না যে গাছের পাতা শুদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলতে হবে। তো সুতরাং বিএনপি বিভিন্ন মতের পথের মানুষের মতকে শ্রদ্ধা করে এবং বহুদলীয় রাজনীতি সে কারণে বিএনপির হাত ধরিয়ে এসেছিল। আওয়ামী লীগ তো একদলীয় শাসন করে রেখে গেছিল। যাই হোক, এখন আমি একটু দাদার কথায় আসি। উনি আমার এলাকায় বলেছিলেন আমরা দুটো এমপি থাকতে আমরা রুখে দাঁড়াইনি কেন। দেখুন, এই যে রুখে দাঁড়ানো, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যদি হয়, দায়িত্ব কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদের লালন পালন করা হয়, তাদের পোষা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখবার জন্য। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি হয়, তখন দুজন এমপির সেখানে রুখে দাঁড়ানোর কিছু না, কিংবা কোনো ব্যক্তিরও সেখানে রুখে দাঁড়ানোর কিছু নাই। যখন সেখানে ব্যক্তি বা দল যুক্ত হয় তখন তার কি ফল দাঁড়ায় সেটা আমরা বাইতুল মোকাররমে 26শে মার্চ দেখেছিলাম। যখন বাইতুল মোকাররমে হেফাজতের কর্মীরা বিক্ষোভ করছিলেন, তখন সেখানে যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সংগঠনের লীগের কর্মীরা যখন ঢুকে পড়ে এবং তাদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, সেই কিন্তু শুরু। তারপরে সেটা ছড়ায় হাটহাজারিতে, তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে। আর এমপির কথা বলছেন, হ্যাঁ রোমেল, আপনি ঠিকই বলেছেন। একজন এমপি ছাড়া আওয়ামী লীগের কোন এমপিকে আমরা সেই সময় সোচ্চার দেখি নাই, এবং সেই এমপির ভূমিকা কি সেটা আমি আপনাকে বলি। ওবায়দুল মোক্তাদির সাহেব যখন মিছিল নিয়ে যাচ্ছিলেন বড় মাদ্রাসার সামনে দিয়ে, তখন সেই মিছিলের কর্মীরা ঢিল মারে বড় মাদ্রাসায়। 150 বছরের পুরনো সদরের যে বড় এটি ওবায়দুল মোক্তাদি চৌধুরী পরিষ্কার করেছেন। তিনি বলেছেন যে তার মিছিল থেকে হয়নি, তারা মিছিল নিয়ে চলে যাওয়ার পরে কেউ করেছেন। হ্যাঁ, তার মিছিলের পেছনে তাহলে ছাত্রদল আর যুবদল ছিল, তা উনি এখন বিএনপির লোক নিয়ে মিছিল করেন ওবায়দুল মোক্তাদির, তাই না? তো কথা হচ্ছে, যখন আপনি আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেবেন, তা আপনি মন্ত্রী হন আর এমপি হন, তখন সেটা হয় জঙ্গল। এখানে আমি আরেকটি তথ্য আপনাকে দিতে চাই, হয়তো আপনি জানেন, সেটি হচ্ছে যে এই ব্রাহ্মণবাড়িয়া যে বড় মাদ্রাসার কথা আপনি বলছেন, এই গত পরশুদিন সেই মাদ্রাসা কর্তৃপক্ষই কিন্তু সহিংসতা ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের 20 জন ছাত্রকে বহিষ্কার করেছে। দেখুন, যখন সরকার তার রাষ্ট্রযন্ত্র দিয়ে চাপ দেয়, তখন 164 ধারায় আপনি কি জবানবন্দি দেবেন সেটাও সরকার ঠিক করে। কাকে আপনি রাখবেন আর কাকে আপনি বহিষ্কার করবেন এটাও সরকার ঠিক করে। আরে আপনি মাদ্রাসার মাত্র 20টা ছাত্রের কথা বলতেছেন, হেফাজতে ইসলামের কমিটি কেমনে হবে এটা এখন সরকার ঠিক করে। আমার কথা না, বাংলা ট্রিবিউন খুলে দেখেন, অন্যান্য গণমাধ্যমে এসছে, পুলিশ উপস্থিত ছিল রাত 3টার সময় যখন কমিটি ভাঙা হয়, এবং বলা হচ্ছিল যে জুনায়েদ বাবুনগরীকে সেই দিনই গ্রেফতার করা হতো, হয় নাই, কেবলমাত্র তিনি কমিটি ডিসলভ করে আহ্বায়ক কমিটি করেছেন সেই জন্য। আমার কথা না, পুলিশের বড় কর্তার কথা। সুতরাং আপনি যখন প্রশাসন দিয়ে রাজনৈতিক বলেন, অরাজনৈতিক বলেন, ধর্মীয় বলেন, কিংবা শিক্ষামূলক প্রতিষ্ঠান বলেন, সবকিছুকে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন, টোটালিটেরিয়ান একটা স্টেট বানাবেন, তখন তো এর বাইরে আপনি আর কিছু আশা করতে পারেন না। জি ধন্যবাদ আপনাকে সুভাষ দা। তখন শুধুমাত্র এক সেকেন্ড, তখন শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান বা হেফাজত কিভাবে চলবে তা না, আপনি কাকে বিবাহ করবেন, কয়টা বিবাহ করবেন, কোন পদ্ধতিতে বিবাহ করবেন, সেই স্ত্রীকে আপনি ভরণ পোষণ দিবেন কি দিবেন না, এইটাও রাষ্ট্র ঠিক করবে। জি বেসের রবিন ফারহানা এমপি, অনেক ধন্যবাদ আপনাকে। সুভাষ সিংহ রায় শুনছিলেন বেসের রবিন ফারহানা, আপনি বলবেন। করে বেড়াচ্ছে
হচ্ছে এটাই এমপিদের কিন্তু ভিডিও হচ্ছে সেই ব্যাপারে কোনো সমস্যা নাই। জি এই যে আসলে তো বিএনপি তো একটা প্লাস্টিকের ফুলের মতন এবং এই যে প্লাস্টিকের ফুলটার না আছে সুগন্ধ, কিন্তু প্লাস্টিকের ফুলের আরেকটা বিষয় আছে, সুগন্ধ না থাকলেও সৌন্দর্য কি আছে দাদা? হ্যাঁ, সৌন্দর্য দূর থেকে অনেকে মনে করেন, আচ্ছা যারা বোঝেন না। কারণ বিএনপির যে কথা বললেন না যে একদলীয় শাসন থেকে মুক্তি দিয়েছিলেন, তা বিএনপি হচ্ছে সেই ওর স্যালাইনের বিজ্ঞাপনের মতন, এক চিমটি মুক্তিযোদ্ধা, এক মুঠ রাজাকার আল বদর আল শামস, আর সমাজে নানান উচ্ছিষ্ট অংশ ঘোটা দিয়ে বানানো হয়েছিল বিএনপি। এবং বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, এই প্রক্রিয়ায় কিন্তু তিনি রাজনীতি দল করেছেন, রাতে কারফিউ দিয়ে দেশ চালিয়েছেন। কিন্তু দাদা সেই স্যালাইনটি দেশের অনেক মানুষ গিলল কেন? অনেকে গিলেছে, কি গিলেছে না, কি প্রক্রিয়া গিলেছে, সেটা তো আমরা ইতিহাস পাঠ করলে জানতে পারি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বঙ্গবন্ধুর নাম, আজকে যে বলছেন গণতন্ত্রের কথা, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যেত না, আজকে তো সমস্ত গবেষণায় বেরিয়ে আসছে। এবং আওয়ামী লীগ তার বিবৃতি প্রথম দিয়েছিলেন দৈনিক সংবাদে বিজ্ঞাপন আকারে। এমন গণতন্ত্র কায়েম করেছিলেন, এমন গণতন্ত্র কায়েম করেছিলেন, বঙ্গবন্ধুর কন্যা আজকের প্রধানমন্ত্রী তার পিতার বাড়ির সামনে এসে ঢুকতে পারেননি। তিনি তার বাবার জন্য, তার মার জন্য, তার মৃত ভাইদের জন্য মিলাদ পর্যন্ত পড়তে হয়েছিল বাড়ির বাইরে ওই লেকের ধারে। বাস্তবতা সেই গণতন্ত্রের কথা মানে মনে করলেও বুক শিহরে ওঠে, শরীর কেঁপে ওঠে। অতএব সেই গণতন্ত্র, সেই মার্শাল্য গণতন্ত্র, ওই কথা বলছি না, আজকের বাস্তবতা আলাপ করছি। সেই বাস্তবতায় আমি শেষ যে কথাটি বলবো, বিএনপি রাজনীতি নিয়ে আমার কিন্তু কোনো কিছু বক্তব্য নাই, এখন আর বিরোধিতা করাও ছেড়ে দিয়েছি। এই কারণে ছেড়ে দিয়েছি, আমি আওয়ামী লীগ হচ্ছে সেই দল, যেই দল তার জন্মসূত্রে পাওয়া যায় সংগ্রামী চেতনার কথা বলছি, সেই জায়গায় আওয়ামী লীগ ঠিক আছে কিনা, তার কর্মীদেরকে শিক্ষা দীক্ষা দিতে পারছে কিনা, এবং এই রকম হেফাজতীয় বক্তব্য তারা কতটুকু, তাদের সমর্থকরা, নব্য সমর্থকরা এটাতে আকৃষ্ট হচ্ছে, সেটা আওয়ামী লীগের দেখবার বিষয়। আওয়ামী লীগ যেন বঙ্গবন্ধুর সেই রাজনৈতিক আদর্শ, শেখ হাসিনার যে গত 4 দশকের যে তার সংগ্রামী চেতনা, তার নেতৃত্ব, এটার প্রতি আস্থা রেখে যারা থাকবেন তারাই হচ্ছে প্রকৃত আওয়ামী লীগ। সেই প্রকৃত আওয়ামী লীগ কিন্তু অনেক বেশি শক্তিশালী। দাদা আমি আপনার সঙ্গে আবার যুক্ত চেষ্টা করবো, তার আগে মিস্টার রবিন ফারহান আপনি শেষ কথা কিছু বলবেন, 30 সেকেন্ড সময় আছে আমার হাতে। মিস্টার রবিন ফারহান এমপি। আওয়ামী লীগ ধর্মকে নিয়ে সব সময় খেলাধুলা করেছে, ধর্মীয় দলকে নিয়ে খেলাধুলা করেছে, এবং সঙ্গে থাকলে সঙ্গী, বাইরে গেলে জঙ্গি, এই ধরনের আচরণ তারা করেছে। এবং শুরু থেকে দেখুন, তারা একসঙ্গে ধর্মনিরপেক্ষতার দাবি করে, সেকুলারিজমের দাবি করে, কিন্তু তারা রাষ্ট্রধর্ম ইসলামও পাল্টায় না, তারা বিসমিল্লাহও রাখে, তারা অর্থাৎ গাছেরটাও খাবে। দায় কি আপা সব আওয়ামী লীগের উপর, আর কারণ কি কোনো দায় নেই? আওয়ামী লীগের এই কারণে, শোনেন, আওয়ামী লীগের দায় এই কারণে রোমেল, কারণ আওয়ামী লীগ গঠনতন্ত্র করেন, কিন্তু ভেতরে ভেতরে 90% ইসলামিক দলের সঙ্গে সম্পর্ক রাখে, কারণ ভোটের মাঠে তারা ঠিকই জানেন যে কখন তাদের নেবাজ পরিবর্তন করতে হবে। এটা খুব ভয়ঙ্কর। আপনার রং যা, আপনি সেটাই রাখেন। আওয়ামী লীগের এগুলো প্রয়োজন হয় না, এগুলো আওয়ামী লীগের প্রয়োজন হয় না, খারাপ লক্ষণ। আউটসোর্সিং, শোনেন, আউটসোর্সিং করাটা বিএনপির অভ্যাস। তখন কিন্তু সেটা এই যে জ্বালাও পোড়াও আন্দোলন দেখেছিলেন তো দাদা, আমি আপনার কাছে আসবো আবার। ইসলামকে আউটসোর্সিং দিয়েছিল। কন্ট্রোলড অবস্থায় রাখতে পারবেন, হেফাজতকে আপনি কন্ট্রোলড অবস্থায় রাখতে পারেন নাই। হেফাজতের মতন শক্তিকে আপনি যত শক্তিশালী করবেন, তারা কিন্তু আপনাকেই ছবল দেবে। ধন্যবাদ মিস্টার রবিন ফারহান, আপনাকে অনেক ধন্যবাদ। সুভাষ দা আপনি বলবেন। সুভাষ দা, আমি খুব খোলামেলা বলি, এক কথা বলি, মাওলানা ফরিদউদ্দিন মাসুদ যখন জঙ্গিদের বিচার করা হচ্ছে, বাংলাদেশকে জঙ্গি দমনে বর্তমান সরকারের নেতৃত্বে যেই প্রক্রিয়াটি চলছে, সারা পৃথিবী বলছেন যে বাংলাদেশের এই যে প্রক্রিয়া, এই যে বাংলাদেশের এগিয়ে যাওয়া, এটা বিস্ময়কর। 1,10,000-এর উপরে আলেম কিন্তু ফতোয়া দিয়েছিল এই জঙ্গিবাদের বিরুদ্ধে, এটা মনে রাখা দরকার। আওয়ামী লীগ কিন্তু তার শক্তির জায়গাটা কিন্তু ওখানেই, এবং আওয়ামী লীগের এই শক্তির জায়গাটাকে ভর করে আওয়ামী লীগ যদি এগিয়ে যায়,
ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। অতএব ওই যে বিএনপি রাজনীতি কি বললো আপনি জানেন তো, মেজর জেনারেল মাহবুব থেকে শুরু করে আর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কখন কি বলছেন এটা খুব ভালো করে জানেন। অতএব বিএনপি একটা মেয়াদিত্বপূর্ণ রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করার কোনো কিছু নাই। আমি বিএনপি নিয়ে আলোচনা করতে রাজি না, কারণ এটা মেয়াদিত্বপূর্ণ রাজনৈতিক দল, আত্মঅনন্মনস্ক একটি দল। সেই দল কোথায় কি বলছেন, কোথায় কি করছেন ওদিকে না তাকিয়ে বাংলাদেশে যেই দলটির বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার জন্ম দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে, ওই দলে যারা কর্মী নেতা সমর্থক আছেন তাদের কাছে শিক্ষা দীক্ষাটা জি, সুভাষ সিংহরা, ডক্টর রবিন ফার্নান্দেজ এবং ডক্টর আহমদ আবুল কালাম, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।